একজন আদর্শবান শিক্ষক তার ছেলেকে নিজের আদর্শ দিয়েই বড় করে তুলেছেন। ছেলে তাই বড় শহরে ভালো চাকরি করে, দামি ফ্ল্যাটে থাকে, কিন্তু সেই ছেলে বাবা মাকে নিয়মিত দেখতে আসা তো দূরের কথা, ফোন করেও ঠিকমতো খোঁজ নেয় না। কিন্তু কি এমন হলো যে সেই ছেলে তড়িঘড়ি বাবা মায়ের সাথে দেখা করতে এলো, তাদেরকে নিয়ে যেতে চাইলো তার বিলাসবহুল ফ্ল্যাটে? কিভাবে এটা সম্ভব হলো? সমস্ত কিছু জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন শুরু করি আজকের গল্প। গ্রামের নাম সুন্দরপুর। সবুজে ঘেরা ছোট্ট এই গ্রামটির সমস্ত গ্রামবাসী সুখ শান্তিতেই বসবাস করত। অনেক প্রতিকূলতা থাকা সত্ত্বেও গ্রামের মানুষের মধ্যে সুখ শান্তি ও সম্প্রীতির অভাব ছিল না। তবে সময়ের সাথে সাথে আধুনিক যুগের অগ্রগতির ছোঁয়া এই গ্রামেও এসে লেগেছে। গ্রামটি থেকে শহর অনেক দূরে হলেও শহরের ছোঁয়াও গ্রামে আসতে শুরু করেছে। কারণ গ্রামের অনেক ছেলে মেয়ে যে আজকাল ওইসব বড় শহরে কাজকর্ম করে, তারা ওখানে বসবাস করে। শচীনবাবুর ছেলে অমিত এই গ্রামের ছেলে হয়ে সে এখন একটা বড় শহরে থাকে। পড়াশোনার জন্য নিকটবর্তী শহরে গেলেও চাকরি পেয়ে এখান ওখান ঘুরতে ঘুরতে এখন অনেক দূরে একটা বড় শহরের বাসিন্দা হয়ে গেছে। শচীনবাবু ছিলেন পাশের গ্রামের প্রাথমিক স্কুলের একজন আদর্শবান শিক্ষক এবং গ্রামে তার কিছু জমি জায়গা আছে। দীর্ঘদিন প্রাথমিক স্কুলে শিক্ষকতা করার পর আজ 15 বছর হলো অবসর নিয়েছেন। তার স্ত্রী সুলেখা দেবী শচীনবাবুর থেকে মাত্র 5 বছরের ছোট, তাই দুজনেই এখন বয়সের ভারে ভারাক্রান্ত। শচীনবাবু একজন আদর্শ শিক্ষকের পাশাপাশি পরোপকারী ও একজন প্রতিবাদী মানুষও ছিলেন। কোনো অন্যায় অত্যাচার দেখলে তিনি সাহসের সাথে রুখে দাঁড়াতেন। এই গ্রামের এক সময়ের বাসিন্দা আদিত্যদের পুরো পরিবার এখনো শচীনবাবুর প্রতি বিরূপ। কারণ শচীনবাবুর বয়স যখন 32 বছর, সবে তার ছেলে অমিত হয়েছে, সেই সময় শহরবাসী আদিত্য চৌধুরী একদিন এসে বলল এই গ্রামের সমস্ত জমি জায়গা কিনে নেবে এবং 50 বিঘা জমিতে তিনি একটি শখের বাগান বাড়ি করতে চান। একসময় আদিত্য চৌধুরীর বাবা ছিলেন গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি। তিনি অনেকদিন আগেই গ্রামে যা ছিল বিক্রি করে দিয়ে শহরে চলে গেছেন। তার জমি অবশ্য গ্রামের লোক সেরকম কেউ কিনতে পারেনি, কারণ তখন তাদের টাকা পয়সা কোথায় ছিল। তার উপরে তাদের জমিদার বংশের জমি এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে ছিল, নিজের গ্রামে কমই ছিল। তাই আদিত্যর বাবা বাইরের লোকেদেরকে জমি বিক্রি করে শহরে গিয়ে ব্যবসা বাণিজ্য শুরু করে এবং এখন তাদের অনেক টাকা, তাই শখ হয়েছে গ্রামে একটা বাগান বাড়ি করবে। তার জন্য জমির দাম অবশ্য ভালোই দেবে। তাই টাকার লোভে অনেক চাষি রাজি হয়েছিল, কারণ তারা খুবই সরল মনের মানুষ এবং অনেকেই বেশি পড়াশোনা জানত না। আবার অনেকের টাকা দরকারও ছিল, যেমন নরেন ঘোষের মেয়ের বিয়ে, বলাইয়ের মাটির বাড়িটা প্রায় ভেঙে পড়েছে, ইট দিয়ে একটা বাড়ি তৈরি করতে পারলে ভালো হতো। শ্যামলের বাবা একটা বড় রোগে আক্রান্ত, শহরে গিয়ে চিকিৎসা করাতে পারলে ভালো হতো। এইসব নানা কারণ। কিন্তু শচীনবাবু বুঝতে পেরেছিলেন বড় লোকের শখের বশে এত সুন্দর জমিগুলি চলে গেলে আর ফেরত পাওয়া যাবে না। গ্রামের মানুষ একসাথে পাওয়া টাকা পয়সা নিজের প্রয়োজনেই খরচ করে ফেলবে, কিন্তু তারপরে খাবে কি? আর তাছাড়া আদিত্য যে ধরনের লোক, তাতে করে গ্রামের সহজ সরল মানুষকে বোকা বানিয়ে শোষণ করবে। তাই শচীনবাবু চাষিদের বুঝিয়েছিলেন সমস্ত জমি দিয়ে দিলে 1-2 বছর পর খাওয়া পড়ার অভাব হয়ে যাবে, তাই জমি না দিতে। শচীনবাবুর কথা শোনার পর চাষিরা বুঝতে পেরেছিলেন তারা কত বড় ভুল করতে যাচ্ছিল, তাই তারা কেউই জমি বিক্রি করেনি। এতে করে বড়লোক আদিত্য চৌধুরী অনেক রেগে গিয়েছিলেন, কারণ শরীরে তার জমিদারের রক্ত বইছে। তিনি শচীনবাবুকে ভয় দেখিয়েছিলেন তার ছোট্ট ছেলেটাকে কিডন্যাপ করিয়ে দেবেন, অথবা তার স্কুল মাস্টারের চাকরিটা মাওবাদী এলাকায় বদলি করিয়ে দেবেন, এইসব অনেক কিছু। কিন্তু শচীনবাবু এইসব জিনিসকে ভয় পাননি এবং তিনি তার প্রতিবাদী জায়গা থেকে সরে আসেননি। এইভাবে তিনি বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়ে হোক
বা গরিব মানুষকে একটু আধটু টাকা পয়সা দিয়ে সাহায্য করা হোক, বরাবরই তিনি করে এসেছেন। তাই গ্রামের লোক শচীন মাস্টারকে সম্মান করেন, সময়ে অসময়ে পাশে এসে দাঁড়ান। কিন্তু শচীনবাবুর কষ্ট, তার ছেলে অমিত তার পাশে এসে দাঁড়ায় না। সে তার চাকরি নিয়ে এতটাই ব্যস্ত যে বাবা মায়ের প্রতি দায়িত্ব কর্তব্যের কথা যেন সে ভুলে গিয়েছিল। সে মাসে এক আধবার বাবা মায়ের সাথে ফোনে কথা বলতো, তাও সেই ফোনগুলো শচীনবাবুই করতেন। তবু শচীনবাবু এবং তার স্ত্রী ছেলে তাদের সাথে দেখা করতে আসবে এই আশায় দিন কাটাতেন। কিন্তু দিন যায়, মাস যায়, বছর পেরিয়ে যায়, অমিতের আর আসার সময় হয় না। একদিন সুলেখা দেবী শচীনবাবুকে বললেন, আমাদের ছেলে হয়তো আমাদেরকে ভুলেই গেছে, ও তো অনেক বড় হয়ে গেছে, তাই ওর জীবনে আমাদেরকে হয়তো আর প্রয়োজন নেই। শচীনবাবু এক গভীর নিঃশ্বাস ফেলে বললেন, না সুলেখা, অমিত আমাদের একমাত্র ছেলে, ও আমাদেরকে ভুলে যায়নি, ভুলে যেতে পারে না। হয়তো কাজের অনেক চাপ আছে, দেখবে সময় পেলে ও ঠিক আসবে। একদিন সুলেখা দেবীর শরীর খারাপ হলে শচীনবাবু অমিতকে ফোন করে বললেন, বাবা, তোমার মা অসুস্থ, তুমি কি একবার আসতে পারবে? অমিত বলল, বাবা, আমি খুব ব্যস্ত আছি, অফিস থেকে ছুটি নেওয়া সহজ নয়, তুমি কাছাকাছি ডাক্তারের কাছেই নিয়ে যাও, তারপরেও যদি খুব অসুবিধা হয় তখন ভেবে দেখব। শচীনবাবু ফোনটা রেখে দিলেন। তিনি ভেবেছিলেন, মায়ের শরীর খারাপের কথা শুনে ছেলেটা যদি একবারের জন্যও আসে। কিন্তু তার মনে হলো, ছেলেটা কি সত্যি এত বদলে গেছে? সুলেখা দেবী ছেলে কি বলল শোনার পর অশ্রু সংবরণ করতে পারলেন না। তিনি চুপচাপ বিছানায় শুয়ে পড়লেন। ভারাক্রান্ত কণ্ঠে শচীনবাবু স্ত্রীকে জিজ্ঞেস করলেন, তোমার শরীরটা কি সত্যিই খুব খারাপ? সুলেখা দেবী বললেন, না গো, আমার কষ্টটা শরীর খারাপের নয়, আমার কষ্টটা মনের। একমাত্র সন্তানের থেকে এই দূরত্বটা আমাকে অনেক বেশি কষ্ট দিচ্ছে। শচীনবাবু চুপ করে রইলেন। তারও দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। মনে মনে ভাবলেন, আমরা কি ছেলেকে বেশি বড় করে মানুষ করতে গিয়ে ভুল করে ফেললাম? আমাদের ছেলের কি আমাদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, দায়িত্ব, কর্তব্য কিছুই নেই? তবে অমিত কিন্তু শুরু থেকে এমন ছিল না। সে উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করার পর শচীনবাবু তাকে কাছের শহরে ভালো কলেজে ভর্তি করেন গ্র্যাজুয়েশন করার জন্য। গ্র্যাজুয়েশন করার পর সে ইঞ্জিনিয়ারিং করে। শচীনবাবু জানেন ছেলেকে ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি করার জন্য টাকা জোগাড় করতে কতটা হিমশিম খেতে হয়েছিল। জমি বিক্রি করে দেবেন ভেবেছিলেন, কিন্তু জমি বিক্রি করার কথা শুনে তাকে কয়েকজন নিজে থেকে টাকা দেন ধার হিসাবে, এবং বাকি টাকা তিনি পিএফ থেকে লোন নিয়ে ম্যানেজ করেন। সেই সময় শচীনবাবুর বেতন খুবই কম ছিল, আর জমি জমা কিছুটা থাকলেও জলের অভাবে প্রতি বছর চাষ হতো না। তবে আজ আর অবশ্য তার আর্থিক কোনো সমস্যা নেই, কারণ তিনি বেতনের থেকে এখন পেনশন অনেক বেশি পেয়ে থাকেন, এবং মাঠে জলের ব্যবস্থা হয়েছে বলে জমির থেকেও বেশ কিছুটা আয় হয়। তাতে দুই বুড়ো বুড়ির খেয়ে পড়ে বেশ কিছুটা উদ্বৃত্ত থেকেই যায়। অমিত কর্মজীবনের শুরুর দিকে যখন এই শহরে কিছুদিন ওই শহরে কিছুদিন করছিল, তখন কয়েক বছর পর শচীনবাবু চেয়েছিলেন ছেলে সংসারী হয়ে যাক, তা না হলে বয়স পেরিয়ে যাবে। তাই ছেলেকে বলে কয়ে ছেলের বিয়ে দিয়েছিলেন। যদিও ছেলে শহরের মেয়ে বিয়ে করল, কিন্তু তাতে তার বাবা মায়ের কোনো অসুবিধা নেই, কারণ ছেলে সুখী হলেই ভালো। তার কয়েক বছর পর থেকেই অবশ্য অমিত তার শ্বশুরবাড়ির শহরেই স্থায়ী হয়ে গেছে। তাই বাবা মায়ের কাছে আসা যাওয়াটা আগে 4-6 মাসে একবার থাকলেও এখন তো বছরে একবারও সময় হয় না। তবে প্রথম দিকটা অমিতের আসার মন ছিল, দূরে দূরে শহরে থাকার জন্য কম আসতো। আর এখন তো হয়তো আসার মন নেই, আর দূরত্বটা হয়তো ব্যস্ততার পাশাপাশি একটা অজুহাত হতে পারে। অমিত এখন একটা নামকরা কোম্পানিতে বড় পোস্টে কাজ করে। সে তার কোম্পানির কাজ নিয়ে ভীষণ ব্যস্ত। তবে অমিত তার স্ত্রী স্নিগ্ধা এবং দুই মেয়ে রিমা ও সীমাকে নিয়ে বেশ ভালোভাবেই আছে। স্নিগ্ধা আধুনিক মনের মেয়ে, কিন্তু শ্বশুর শাশুড়ির প্রতি তার সেরকম কোনো টান নেই। সে মনে করে গ্রাম থেকে শহরে শ্বশুর শাশুড়িকে নিয়ে আসা মানে দায়িত্বের বোঝা বেড়ে যাওয়া,
যদিও শচীনবাবু শহরে গিয়ে ছেলের কাছে বসবাস করবেন এটা কোনোদিনই চাননি। অমিত কখনো কোম্পানির কাজ সামলাতে গিয়ে, আবার কখনো সামনের ইনক্রিমেন্টের কথা ভেবে, কখনো প্রমোশনের কথা ভেবে সে বেশিরভাগ সময়ে বাবা মাকে দেখতে আসতে পারে না। তাই বাড়ি আসার নিয়মটা 4-6 মাসের জায়গায় এখন 2-3 বছরে একবার এসে দাঁড়িয়েছে। কিন্তু এখন অমিতের কোম্পানির অবস্থা মন্দা শুরু হলো। তাদের কয়েকজনের চাকরি যাওয়ার উপক্রম হলো। অমিত বুঝতে পারল কোপটা তার উপরেও আসতে পারে। তার পদটার গুরুত্ব থাকলেও তার বেতন এখন বাড়তে বাড়তে অনেকটাই হয়ে গেছে। কোম্পানি চাইলেই তার জায়গায় কম টাকায় লোক নিয়ে নিতে পারবে। কর্মী ছাঁটাইয়ের পাশাপাশি কস্ট কাটিং মানে কোম্পানির খরচ কম করার জন্য বেশি বেতনের লোকদেরকে ছাঁটাই করে তুলনামূলক কম পয়সায় নতুন লোককে নিয়োগ করতে পারে। এইসব কথা ভেবে অমিত দুচোখে অন্ধকার দেখল। কারণ চাকরি গেলেই তো আর সে সাথে সাথে চাকরি পাবে না। তখন সে তার গাড়ির ইএমআই, ফ্ল্যাটের ইএমআই, মেয়েদের স্কুল ফিস, টিউশন ফিস, শহরে থাকার খরচ এগুলো কোথা থেকে পাবে? ইএমআই এর টাকা বাউন্স হলে ব্যাংকগুলো ছেড়ে কথা বলবে না। মেয়েদের পড়াশোনার খরচে হাত টান দেওয়া যাবে না। ঘর খরচ একটু কম করলেও ইএমআই, পড়াশোনা আর ঘর খরচ মিলিয়ে প্রতি মাসে 1.5 লাখ টাকা তার লাগবেই। তার নতুন চাকরি পেতে পেতে 4 থেকে 6 মাস সময় লেগে যেতে পারে। সেক্ষেত্রে তার 6 মাসের খরচ 9-10 লাখ টাকা থাকলে তার চিন্তা একটু কম হতো। কিন্তু তার কাছে তো সেটা নেই। তার কাছে যেটুকু সঞ্চয় ছিল তা দামি গাড়ি আর বিলাসবহুল ফ্ল্যাটের ডাউন পেমেন্ট করতে পুরো খালি হয়ে গেছে। চিন্তায় চিন্তায় তার খাওয়া ঘুমের ব্যাঘাত ঘটতে শুরু করলো। সে স্নিগ্ধাকে না বলে ডাক্তারের কাছেও গেল। ডাক্তার দেখে বললেন প্রেশার হাই। চিন্তা কম করা আর ভালো ঘুম না হলে প্রেশারের ওষুধ শুরু করতে হতে পারে। বাড়িতে গিয়ে অমিত মনমরা হয়ে বসেছিল। তখনই তার বাবা ফোন করলো। অমিত কোনো রকমে হ্যাঁ না আর অল্প কিছু কথা আস্তে আস্তে বলছিল। শচীনবাবু তার কথা শুনে বললেন, বাবা তোর কি শরীর খারাপ? অমিত বলল, না না ঠিক আছি। ফোন রাখার কিছুক্ষণ পরে অমিতের মনে হলো একমাত্র তার বাবা চাইলে তার সমাধান বের করতে পারে। কিন্তু এটা বলা বাবাকে কি ঠিক হবে? কারণ এখন তো সে বাবা মায়ের প্রতি কোনো কর্তব্যই পালন করতে পারে না। তখনই তার মনে পড়ে গেল যখন থেকে সে বাড়ির বাইরে বেরিয়েছে, সে পড়াশোনা করার সময় হোক বা চাকরির সময় হোক, তখন থেকেই বাড়ি গেলে বাবা বলতো সুবিধা অসুবিধা কিছু হলে অবশ্যই আমাকে জানাবে। তাই অমিত আর দেরি করল না, ফোনটা তুলে নিয়ে বাবাকে ডায়াল করল। কারণ বাবার সারা জীবনের সঞ্চয়ই এখন তার কাছে একমাত্র ভরসা। তাই বাবাকে সংক্ষেপে বলল তার সমস্যার কথা। সব শুনে বাবা কি আর ছেলের অসময়ে পাশে না দাঁড়িয়ে থাকতে পারে? তাই শচীনবাবু সম্মতি জানালেন, বললেন সাহায্য করবেন। তবে শেষ পর্যন্ত কয়েকজনের চাকরি গেলেও অমিতের চাকরিটা যায়নি। চাকরিটা বেঁচে যাওয়ার পর অমিত উপলব্ধি করেছিল কোম্পানির কাজ করতে করতে সে যে নিজেকে শেষ করে দিচ্ছে, সবকিছু বিলিয়ে দিচ্ছে। কিন্তু তারা কেউ নিজের নয়, বরং তার বাবা মা সবচেয়ে নিজের, সবচেয়ে কাছের। স্নিগ্ধার মন না চাইলেও রিমা সীমা অবশ্য প্রায়ই সময় তাদের দাদু ঠাকুমার কাছে আসার কথা বলতো। অমিত আগে তার মেয়েদের কথায় কান দিত না, বরং স্নিগ্ধার কথাকে বেশি গুরুত্ব দিত। এখন সে নিজের ভুল বুঝতে পারল। বাবা মায়ের জন্য মনটা কেমন করে উঠল। বাবা মা তার জন্য কত কিছু করেছে সেই সব কথা মনে পড়ে এখন তার ভীষণ কষ্ট হলো। অমিতের মনে পড়ল সে যখন পড়াশোনার জন্য কাছের শহরে থাকতো, বাবা নিয়ম করে রবিবার ছুটির দিনে তার সাথে দেখা করতে আসতো। কষ্ট করে বাড়ি থেকে বয়ে নিয়ে আসতো খাবার দাবার, জিনিসপত্র। মা টিফিন বক্সে ভরে পাঠিয়ে দিত অমিতের পছন্দের খাবার। আর সেই মা বাবার সাথে দূরত্ব আজ এত বেড়ে গেছে, সে বাবা মার কাছে যাওয়া তো দূরের কথা, নিয়মিত ফোন করে খোঁজ পর্যন্ত নেয় না। তার মনের মধ্যে অনুশোচনা হলো এবং প্রতিদিন বাবা মাকে ফোন করে খোঁজ খবর নিতে থাকলো। আর তার পরপরেই নিজের ব্যস্ততম কাজ, মেয়েদের স্কুল, সমস্ত কিছু ম্যানেজ করে
কয়েকদিনের জন্য বাড়ি আসবে ঠিক করলো। দুই মেয়ে রিমা ও সীমা ভীষণ খুশি। অমিত বাবা মাকে ফোন করে যখন বলল তারা সামনের শনিবার আসছে, শচীনবাবু ও সুলেখা দেবী আনন্দে আত্মহারা হয়ে গেলেন। আনন্দে সুলেখা দেবী শচীনবাবুর হাত ধরে বললেন, তোমার কথাই ঠিক, ছেলে আমাদেরকে ভুলে যায়নি। শচীনবাবুর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। তিনি জানেন ছেলে কাছে না আসার যন্ত্রণাটা কিভাবে তিনি বুকে বয়ে নিয়ে বেড়াচ্ছেন, অথচ স্ত্রী সুলেখার কাছে অতটা প্রকাশ করতেন না, কারণ সে যে আরো ভেঙে পড়বে। সুলেখা দেবী শচীনবাবুর চোখে জল দেখে বললেন, তুমি কাঁদছ? না না সুলেখা, এ তো কান্না নয়, এ যে আমার আনন্দের অশ্রু। এতদিন পর ছেলে বাড়ি আসবে, আমাদের আনন্দ হবে না? ছেলের বাড়ি আসার কথা শুনে দুই বুড়ো বুড়ি যেন নবযৌবন ফিরে পেলেন। ঘরদোর পরিষ্কার করা থেকে শুরু করে কখন কি খাবার করবেন, কোন দিন কি রান্না করবেন, ছেলে কি খেতে ভালোবাসে, নাতনিরা কি পছন্দ করে, সমস্ত কিছু আয়োজন করতে থাকলেন। কারণ হাতে তো মাত্র 3 দিন সময়। শচীনবাবু বয়সের ভারে এখন খুব একটা হাটে বাজারে যান না। পাড়ার ছেলেরা কেউ না কেউ তার হাট বাজার করে দেয়, তার কোনো অসুবিধা হয় না। কিন্তু শুক্রবারের হাটে তিনি নিজেই যাবেন। তবে 2-3 জন ছেলেকে বলে রাখলেন, কারণ এত এত ব্যাগ ভর্তি বাজার তিনি তো আর নিজে বয়ে আনতে পারবেন না। শচীনবাবু আর সুলেখা দেবীর মুখ থেকে যখন পাড়ার লোক শুনল অমিত বাড়ি আসছে, তারাও খুব খুশি হলো। শচীনবাবু আর সুলেখা দেবীর আয়োজন দেখে পাড়ার লোকজন মজা করে বলতে থাকলো, শচীন কাকুর বাড়িতে বড় অনুষ্ঠান আছে, দেখছিস না? আয়োজনের আনন্দে তাদের পায়ে ব্যথা, কোমরে ব্যথা সব যেন গায়েব হয়ে গেছে। কথাটা শুনে শচীনবাবু আর সুলেখা দেবী দুজন দুজনের দিকে তাকিয়ে মুচকি হাসলেন। অনুষ্ঠানই তো, কারণ এই রকম আনন্দ তো দুর্গাপূজা এলে, লক্ষ্মী পূজা এলে, কালী পূজা এলে কখনোই তো হয় না। সময় এগিয়ে এলো। শুক্রবার রাতে ঘুম আসছে না। রাত পোহালে তাদের ছেলে সবাইকে নিয়ে বাড়িতে আসছে। সুলেখা দেবী মনে করিয়ে দিলেন, দই, মিষ্টি আর চিকেন মাটনটা কিন্তু সকালবেলাতেই আনিয়ে নিও। জেলেদের ছেলে কানাইকে বলে দিয়েছ তো যে পুকুরের টাটকা মাছই আমাদের লাগবে। বেশ বড় সাইজের চাই, আর কয়েকটা বেশ বড় বড় চারাপোনা মুচমুচে করে ভেজে সবাইকে দেব। অমিত আমার শুকনো ভাতে চারাপোনা খেতে খুব পছন্দ করে। শচীনবাবু সমস্ত কিছু ব্যবস্থা করে রেখেছে শুনে সুলেখা দেবী নিশ্চিন্ত হয়ে বললেন, বেশ বেশ, তাহলে ঘুমিয়ে পড়ো, কাল সকাল সকাল উঠতে হবে তো। শচীনবাবু জানেন ঘুম ভেঙে গেলেও বেশি সকালে উঠে লাভ নেই, কারণ ওরা আসবে তো প্রায় 12টা-1টা। ভোর 4টেই বের হয়ে নিজের গাড়িতে এলেও 7-8 ঘন্টা সময় তো ওদের লাগবেই। সময় থেমে থাকে না, তাই শনিবারের সকাল গড়িয়ে দুপুর হলো। সুলেখা দেবী সকাল থেকে ঘর বার করছেন। অবশেষে দুপুর 1টায় তারা এলো। শচীনবাবু আর সুলেখা দেবী দরজায় দাঁড়িয়ে আছেন। পাড়ার লোক এসে ভিড় করেছে। তাদের পাড়ার ছেলে অমিত 3 বছর পর বাড়ি আসছে। সে এখন অনেক বড় কোম্পানিতে চাকরি করে, দামি গাড়ি করে আসবে। গাড়ি থেকে নামতেই সবাই ঘিরে ধরল, খবরাখবর নিল। কেউ বলল মেয়েরা কত বড় হয়ে গেছে, কেউ বলল মেয়েরা দেখতে খুব সুন্দরী হয়েছে, আরো কত কি। অমিত মা বাবাকে দেখে, তাদের চেহারা দেখে চমকে গেল, কিন্তু সবার সামনে আর কিছু বলল না। প্রণাম করে জিজ্ঞেস করল, ভালো আছো বাবা, ভালো আছো মা? এরপর বাকি গুরুজনদেরকে প্রণাম করে বাড়ির ভেতরে গেল। বাড়িতে যেতেই তাদেরকে প্লেট ভর্তি করে ফল মিষ্টি খেতে দিলেন। দুপুরের খাবার খেতে বসে অমিত তো অবাক। বলল, মা তুমি কষ্ট করে এত কিছু কেন রান্না করতে গেলে? সুলেখা দেবী বললেন, না না বাবা, আমার কোনো কষ্ট হয়নি। আর তাছাড়া পাশের বাড়ির তো রতু কাকিমাকে বলেছিলাম সাহায্য করতে। রতু এখন রান্নাঘরেই রয়েছে, সেই খাবার রেডি করে দিল। তবে সব রান্না অবশ্য আমি নিজে হাতেই করেছি। অমিত সব দেখে মনে মনে ভাবল, এত আয়োজন! গ্রামের লোক তো বিশেষ কোনো অতিথি এলে বা বিয়ের ব্যাপারে দেখাশোনা করতে নতুন বাড়িতে গেলে এরকম আয়োজন করে। অমিতের মনে পড়ল 3 বছর আগে যখন এসেছিল সে একাই এসেছিল, আর আজ সবাইকে নিয়ে এসেছে। তাই হয়তো মা বাবা একটু বেশি আয়োজন করেছে।
অমিত আর থাকতে পারল না। সে তার বাবা মাকে জিজ্ঞেস করল, তোমাদের এমন চেহারা কি করে হলো? এই কয়েক বছরে তোমাদের তো বয়স 10 বছর বেড়ে গেছে মনে হচ্ছে। মা, তোমার শরীরের কোনো সমস্যা? বাবা, তোমার শরীরের কোথাও কোনো অসুবিধা? শচীনবাবু বললেন, না রে না, শরীরে তেমন কোনো অসুবিধা নেই। বয়সের ভারে অসুবিধা সেগুলো তো থাকবেই। তবে তোর মা তোর জন্য খুব চিন্তা করে। সরি বাবা, সরি মা, আমাকে তোমরা ক্ষমা করো। আমি জীবনে আরো বড় হব, আরো বেশি টাকা ইনকাম করব, এই আশায় টাকার পিছনে ছুটে আমার নিজের কোম্পানি ভেবে দিন রাত কাজ করে বন্ধু বান্ধবের সাথে পার্টি, বিয়ে বাড়ি আর তাদের সাথে স্ট্যাটাস মেনটেন করতে গিয়ে আমি আমার বাবা মায়ের সাথে দেখা করতে ভুলে গেছি। তাই তোমাদেরকে আর এখানে রেখে যাব না, তোমরা দুজনেই আমার সাথে চলো। এ কথা শুনে আনন্দে গর্বে শচীনবাবুর বুকটা ভরে গেল। এখন তার মনে হলো ছেলেকে ভালোভাবে মানুষ করে তিনি কোনো ভুল করেননি। তিনি বললেন, আমি জানি তোমাদের সাথে আমরা গেলে হয়তো তোমাদের ভালোই লাগতো, কিন্তু বাবা, আমরা এখানে বেশ আছি। শুধুমাত্র তোমরা মাঝে মধ্যে এখানে এসো, আর এই কদিন যেমন ফোনে খোঁজখবর নিচ্ছ সেরকমই খোঁজখবর রেখো, তাহলেই আমাদের যথেষ্ট। আর শেষ বয়সে যখন একজন হয়ে যাব, আরেকজন থাকবো না, তখন যদি শরীর আরো দুর্বল হয়ে যায় তখন নিয়ে যেও। দেখতে দেখতে 3 দিন পেরিয়ে গেল। এরপর বাড়ি ফেরার পালা। ফেরার সময় রিমা তার দাদুকে আর সীমা তার ঠাকুমাকে জড়িয়ে ধরে কাঁদছে। তারপর সীমা তার দাদুর কাছে এলো আর রিমা তার ঠাকুমার কাছে গেল এবং 4 জনেই অঝরে কাঁদতে থাকলো। এই দৃশ্য দেখে স্নিগ্ধার আজকে আর আদিক্ষেতা বলে মনে হচ্ছে না। সেও বুঝতে পারছে ভালোবাসা কি জিনিস, রক্তের টান কি জিনিস। সে বুঝতে পারে এই মানুষগুলো তাদের কতটা আপনজন, এই মানুষগুলো তাদের জন্য কতটা চিন্তা করে। নাতনিদেরকে দেখার আশায়, একটু আদর করার আশায় হয়তো দিনের পর দিন গুনতে থাকে। তার নিজেরও আজ খারাপ লাগছে, কারণ অনেকবার অমিত বাড়ি আসবো বললেও সে নানা কারণে আসতে দেয়নি। এমনকি আগে 2-1 বার সে অমিতের সঙ্গেও আসেনি এবং মেয়েদেরকেও আসতে দেয়নি। তবে এবার আর অমিতকে বাধা দেবে না, বরং সে নিজে থেকে উদ্যোগ নিয়ে সবার ছুটি ম্যানেজ করে সবাই মিলে আসার চেষ্টা করবে। সে এটাও বুঝতে পারল অমিতও এই 3 দিনে মনের দিক থেকে অনেক তরতাজা হয়ে উঠেছে। এদিকে অমিতের চোখ দিয়েও সমানে জল গড়িয়ে পড়ছে। চোখের জল মুছে সে বলল, রিমা, সীমা, চলে আয়, দেরি হয়ে যাচ্ছে। আমরা এবার মাঝে মধ্যেই এখানে আসব। রিমা সীমা দুজনেই, যারা এতক্ষণ দাদু দিদার বুকে মুখ গুজে কাঁদছিল, অশ্রু ভেজা চোখে বাবার দিকে তাকিয়ে বলল, বাবা, সত্যি 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 আমরা মাঝে মধ্যে আসব? স্নিগ্ধা এগিয়ে এসে 2 মেয়ের পিঠে হাত রেখে বলল, হ্যাঁ মা, আমরা মাঝে মধ্যেই আসব। অমিত দেখল তাদের এইটুকু আশ্বাসেই, 4 জনের জল ভরা চোখেই অফুরন্ত আনন্দের ঝিলিক। যেন প্রচণ্ড বৃষ্টির পরেই হঠাৎ করে সূর্যদেবের আলোর ঝলকানি। প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মতোই তাদের 4 জনের চোখ খুশিতে জলজল করছে। তো বন্ধুরা, আমার নিজের লেখা এই গল্পটা সম্পূর্ণভাবে কাল্পনিক। আমার এই গল্প শুনে দূরে থাকা ভাই বোনেরা, দিদি দাদারা যদি তাদের বাবা মায়ের প্রতি আরো বেশি যত্নবান হন, তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। এই কাল্পনিক গল্প বা কাহিনীটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, প্রিয়জনদের সাথে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, নমস্কার।